বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় খবর দেখতে পাচ্ছি যারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে, যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসেবে চেনে, তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি তাদের পরিচিত যেসব প্রেস আছে সেখানে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। শুধু তাই নয়, আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় গিয়ে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। এই গুপ্তের দল, এই জালেমের দল বলছে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। আজিজ ভাই, আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? আমরা গতকালই যখন দেখছিলাম যে ভুয়া ব্যালট সিল ছাপানোর বিষয়টি, নির্বাচনের আগে আগে এই ধরনের ঘটনা কি আসলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কতটুকু? ধন্যবাদ আপনাকে। কতগুলো জনশ্রুতি ইতিমধ্যেই আছে, কিছু প্রমাণও আছে। ধরেন আমার মোবাইলে ধরাও আছে। ধরেন পোস্টাল ব্যালট, এটা বিদেশে তৈরি হচ্ছে, এক বাড়িতে জড়ো হয়েছে এবং তারা এটাও কথাবার্তানো আছে, তারা জামাতের লোক এটা সংগ্রহ করেছে। দ্বিতীয়টা হচ্ছে ধরেন এই যে নারী অনেক কর্মীরা গিয়ে এনআইডি চেয়েছে, বিকাশ নাম্বার চেয়েছে। এগুলো কিন্তু ইলেকশন কমিশনও রিকগনাইজ করেছে, তারাও কিন্তু অ্যাকশানে গেছে। যেমন তারা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে ইলেকশনের আগ মুহূর্তে এনআইডি, বিকাশ, নগদ, এই ধরনের যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের এটাকে আপনার সীমিত করা হবে, এবং আমি শুনছি যে 1000 টাকা করা হবে। তার মানে এটা তাদের কাছে বিশ্বাস হয়েছে। এবং বিএনপির ইলেকশন পরিচালনা কমিটির চেয়ারম্যান, যিনি স্ট্যান্ডিং কমিটিরও মেম্বার, নজরুল ইসলাম খান, এই অভিযোগগুলো দিয়েছেন। তারপরে ধরেন এই বাংলাদেশের রেকর্ডে এত ভোটার ট্রান্সফার, অর্থাৎ ভোটার আপনার এক সেন্টার থেকে আর এক সেন্টারে নেওয়া, এক অঞ্চলের ভোটার আর এক অঞ্চলে নিয়ে আসা, এটাও কিন্তু এই প্রথম। অর্থাৎ ধরেন একটি দল মনে করলো যে আমার এই সেন্টারে আমার 10,000 ভোট কম, তারা ভোটার আপনার অন্য জায়গা থেকে, ধরেন বরিশাল থেকে মাইগ্রেশন করে নিয়ে আসলো। হ্যাঁ, এটা আপত্তি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মাইগ্রেশন, এটা তো খুব কঠিন কাজ। এটা তো ধরেন আপনি এখন ভোটার এক জায়গায় হবেন, হতে গেলে বাসা ভাড়া, ধরেন ইলেকট্রিক বিল, বিদ্যুৎ বিল ইত্যাদিতে নানান কাগজপত্র দিতে হয় না? এই জন্য কিন্তু অলরেডি ইলেকশন কমিশনের একটা জুনিয়র অফিসার ধরাও পড়ছে। সুতরাং এইটি নিয়ে এখন আবার ধরেন এই যে একটা জামাত কর্মী, এটা তো অনেক সময় অস্বীকার করে। এখন একটি দল বলে, আগের স্টাইল পাল্টে গেছে, একটি দল অমুক করে, একটি দল অমুক করে। ধরেন ঈশ্বর দিতে, আপনি একটা উদাহরণ দেয়, ঈশ্বর দিতে তো দুই বিএনপি এবং জামাতের ভিতরে গোলমাল হয় এবং বন্দুক নিয়ে যে গেছে, বলা হলো জামাত অস্বীকার করছে সে তাদের না, কিন্তু ফাইনালি তো প্রমাণ হয়েছে সে জামাতের কর্মী। সুতরাং এই যে জামাত যে গুপ্ত রাজনীতি করে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য এই সংশয়টা বেশি করে ধরা পড়ছে। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ধরেন কোনোদিন শিবির আছে জানতাম না, তো ইলেকশন হলো ফুট করে দেখা গেল ছাত্রলীগের হেলমেট বাহিনী শিবির হয়ে গেল। তো তার মানে যতগুলো কাণ্ড ওখানে, যতগুলো অত্যাচার হয়েছে কমন রুমে, ডাইনিং রুমে, সব কিছুর জন্য শিবির দায়ী। এদের তো তদন্ত করা উচিত, তারা কি আসলে ছাত্রলীগের যে ছিল তারা কতটুকু অংশগ্রহণ করবে। আর গণতান্ত্রিক যদি বিশ্বাস করেন তাহলে তো গুপ্ত রাজনীতি অ্যালাউ করা উচিত না। তাহলে তো হিল ট্যাক্সে আছে না অনেক নাথান বম, একটা অংশের স্বাধীনতা চায়। আপনার জেএমবি আছে, আনসারুল্লাহ বাংলা টিপ আছে, এদেরকেও দিয়ে দেন রাজনীতি করতে। আর যদি ওরা যদি দেশের জন্য, আপনার গণতন্ত্রের জন্য, যদি আমাদের জন্য থ্রেট হয়, তাহলে জামাত তো এখন গুপ্ত রাজনীতি। আমি তো বারবারই বলি, ধরেন আওয়ামী লীগের সাথে অল্প দিন মিশছে, তারা আশ্রয়ের জন্য ধরেন শিবিরের পোলাপান যদি ছাত্রলীগে আশ্রয় নিয়ে থাকে, বিএনপির সাথে বহুদিন থাকছে। এখানে বিএনপির ভিতরে তো অন্তত 20% গুপ্ত জামাত আছে। এগুলো তো বিএনপি একটা মধ্যপন্থী দল, এই দল তো থাকতে হবে, কারণ এটা সব মতাদর্শের লোক এখানে আশ্রয় দিতে পারে। এখানে যদি ধরেন রাশিয়ার লেনিন যখন বিপ্লব করে বলশেভিক পার্টি, তখন তো কমিউনিস্ট পার্টি শেষ হয়ে গেল। তো এরকম বিএনপি তো শেষ হয়ে যাবে, এই গুপ্ত রাজনীতি থাকলে তো শেষ হয়ে যাবে। তো এখানে তো গণতান্ত্রিক কোনো দল থাকতে পারবে না। এই জন্য আমি বলছি যে আপনি যেটা বলছেন এটা অলরেডি কিন্তু এটা বিশ্বাসযোগ্য যে তারা এটা গুপ্তভাবে কি করতেছে না করতে। ধরেন বিকাশ নাম্বার কেন লাগবে, এনআইডি নাম্বার কেন আমারটা চাবে, ধরেন
এনআইডি নাম্বার তো আপনার পার্সোনাল প্রপার্টি, আপনি কেন চাবে বলেন? আবার বলে যে নারীদের হেনস্থা করছে, তো তাদের কি করবে? আমি তো, আমার কাছে ভিডিও আছে। এটি একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে এই অভিযোগ না, এই খবরটি আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা, বিশেষ করে বস্তিতে যারা আছেন, এরকম একাধিক আমি খবর দেখেছি, একটি প্রতিবেদন দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, সেখানে কোনো একটি রাজনৈতিক দল না, কয়েকটি রাজনৈতিক দলের যারা প্রচারণা চালাচ্ছেন তারা এই জিনিসগুলো সংগ্রহ করছেন। না, সবাই সংগ্রহ করছে না। বিষয়টা হলো যে যেটা করা হয় অনেক জায়গায় করা হয়, যেটা হচ্ছে যে ধরেন একটা ভোটার, তিনি তো তার ভোটার নাম্বার জানে না, যা তো বলতে হয়, যখন ভোট দিতে যায় ভোটার নাম্বার জানতে হয়, ওগুলো আগে গোড়ায় কিছু কিছু কালেক্ট করা হতো। কিন্তু এইবারে নূতন হচ্ছে যে একদম প্রবাসী ভোটার, ধরেন ডাক বাক্সে আসবে ভোটার, পোস্টাল ভোটার তো ছিল, জেলখানাতে পোস্টাল ভোট দিছে না, সরকারি অফিসের চাকরিতে ডিউটি আছে, সে পোস্টাল ব্যালট দিছে, কিন্তু প্রবাসী ভোটার বানলেন আপনি। ইলেকশন কমিশন এটা হ্যান্ডেল করতে পারবেন না, এটা কেন করলেন? প্রবাসী দ্বৈত নাগরিক ভোটার আছে, হ্যাঁ, তার ভোটার হতে আপত্তি নাই, প্রার্থী হলে আপত্তি আছে, হ্যাঁ, প্রার্থী তো ছেড়ে দেয়। এখন ব্যাংক ডিফল্টার, ঋণ খেলাপি, আপনার দ্বৈত নাগরিক সবই তো ছাড়িয়ে দিছে। এটা কি হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। এটা কোনো ইলেকশন মানে মকারি তো। আপনি বলেন সংবিধানে স্পষ্ট করে লেখা আছে, উনি তো সিনিয়র লয়ার, স্পষ্ট করে লেখা আছে, আর আরপিওতে দিয়ে দেওয়া হয়েছে যে ঋণ খেলাপি হতে পারবে না, দ্বৈত নাগরিক হতে পারবে না। দ্বৈত নাগরিক ওই ফ্যাসিস্ট সরকারের সময় গোপনে ছিল, অনেক বেড়েছে, অনেক ছিল, এখনও তো প্রকাশ্যে হচ্ছে, প্রকাশ্যে ইলেকশন কমিশন বলে দেয় ছেড়ে দিলাম, টাকাটা দিয়ে দিন। এটা কোনো কথা? এটা কোনো কথা? বলছে তো ইলেকশন কমিশনের সদস্য, বলছে তো, আমরা শুনছি তো। সুতরাং এটা ইলেকশন মানে একটা তামাশার মতো হয়েছে। আওয়ামী লীগ বড় দল নাই, জাতীয় পার্টি ধরেন ছোট হলেও বা জাতীয় পার্টি নাই, এরা নিজেরা এখন করতেছে, পরিস্থিতি এমন তৈরি করতেছে যে এইটা যদি চলমান থাকে এই নির্বাচনে তো বিশ্বে গ্রহণযোগ্য হবে না। ইউরোপীয় ইউনিয়ন আগে তাদের ফতোয়া পাল্টাইছে, তারা আগে বলতো পার্টিগুলো সব অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন, এবারে জরিপে আসছে না, তারা বলছে না ভোটার অংশগ্রহণ, ভোট দিতে আসলেই হইলো। হ্যাঁ, এখন তো এক জরিপ বেরোচ্ছে যে 90% লোক ভোট দিতে চায়।